সুধী দর্শক মণ্ডলী, প্রথম আলোর নিয়মিত আয়োজন আলাপন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইর। আজ আমরা ক্রিকেট নিয়ে কথা বলবো। ক্রিকেট নিয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার এবং ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরিয়ান মেহরাব হোসেন অপি। অপি ভাই, আজকের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ওই ভাই, আর কিছুক্ষণ পরেই আজ রাতে খেলা বাংলাদেশ আফগানিস্তান সিরিজ শুরু হবে। তো সিরিজটা খুব ট্রিকি, যে এই সিরিজে জিতলে খুব একটা আলোচনা হইচই হয়তো হবে না, কিন্তু হারলে সমালোচনার ঝড় বয়ে যাবে। এটাকে কিভাবে দেখছেন আপনি? অফকোর্স, যে বাংলাদেশ যেখানে ক্রিকেটে অবস্থান করছে র্যাঙ্কিংয়ে, তো যদিও কিনা আমরা টি-20 র্যাঙ্কিংয়ে কিন্তু আফগানিস্তানের থেকে কিন্তু অনেকটাই পিছিয়ে, কিন্তু তারপরেও দল হিসাবে বিবেচনা করলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কিন্তু আফগানিস্তানের থেকে অনেকটাই এগিয়ে। তো সেদিক থেকে বিবেচনা করলে কিন্তু অবশ্যই বাংলাদেশের জন্য একটা কঠিন একটা পরীক্ষা। তো এই পরীক্ষায় উতরালেও যে কথাটি বলছিলেন যে খুব একটা বেশি হইচই হবে না, কিন্তু হারলে হ্যাঁ আমাদের অনেক হয়তো ক্রিকেটারদের মনোবল থেকে শুরু করে ক্রিকেট প্রেমীদের আক্ষেপ অনেক কিছুই থেকে যাবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশের জন্য সিরিজটা বড়ই চ্যালেঞ্জিং একটা সিরিজ। এবং যদিও কিনা আমরা প্র্যাকটিস ম্যাচে আফগানিস্তানে এই দলের বিপক্ষে কিন্তু হেরেছি, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে একটা অ্যালার্মিং ছিল এটা বাংলাদেশ দলের জন্য। এবং বাংলাদেশ সেখান থেকে ঘুরে দাঁড়াতে পারবে সে দলে কিন্তু সেরকম সামর্থ্য, শক্তিবান সব কিছুই কিন্তু আছে। তো সেদিক থেকে বিবেচনা করলে অবশ্যই বাংলাদেশ, আমার কাছে অন্তপক্ষে সিরিজটা চ্যালেঞ্জিং, কিন্তু তারপরেও বাংলাদেশ এগিয়ে বিকজ অফ টিম ব্যালেন্সিং, এভরিথিং সব কিছু মিলে বাংলাদেশ অনেক বেটার সাইড। এটা চ্যালেঞ্জিং সিরিজ অবশ্যই, নো ডাউট অ্যাবাউট ইট। বাট আপনার যে এই সিরিজটা শুরু হওয়ার আগে যে ওয়ার্ম আপ ম্যাচে বাংলাদেশ এইভাবে বাজেভাবে হারলো, 8 উইকেটের হার, তো এটা কি কোনো প্রভাব পড়বে আমরা যখন মেইন কোর্সে যাব বা আমাদের খেলাগুলো যখন শুরু হবে আজকের থেকে? আমার কাছে মনে হয় এটা কি কখনো আপনি অ্যাজ এ প্লেয়ার, সাবেক প্লেয়ার, আপনার কি মনে হয় যে এটা কি প্রস্তুতি ম্যাচের বাজে ফল কি খুব প্রভাব পড়ে নিয়মিত? খুব একটা বেশি না, কিন্তু প্রফেশনাল প্লেয়ারদের কাছে আমার কাছে মনে হয় যে তারা প্র্যাকটিস হিসেবেই নেয়, এবং ম্যাচ যখন টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে যখন পরিণত হয়, তো তখন কিন্তু তাদের মন মানসিকতা, ধ্যান সমস্ত কিছু কিন্তু সেই ম্যাচকে ঘিরেই থাকে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ দলের খেলোয়াড়রা আজকে যখন মাঠে নামবেন, তো প্র্যাকটিস ম্যাচে কী হয়েছিল, 8 উইকেটে হার ছিল আফগানিস্তানে এই দলের বিপক্ষে, আমার কাছে মনে হয় সেটা ভুলে গেছেন ইতিমধ্যেই প্লেয়াররা। এবং আজকে ম্যাচে নিয়ে আমার কাছে মনে হয় যে চিন্তিত বেশি থাকবেন প্লেয়াররা, এবং প্রফেশনাল প্লেয়াররা কিন্তু তাই করেন। খুব বেশি প্রভাব পড়বে আমার কাছে মনে হয় না। অনেকে সিরিজটাকে বলছেন যে রশিদ খান আর মুজিব জাদরানের সাথে বাংলাদেশের ব্যাটসম্যানদের লড়াই। তো এই তুলনা বা এই কম্প্যারিজনে অবশ্য আমাদের অধিনায়ক সাকিব আল হাসান বেশ বিরক্তি প্রকাশ করেছেন। তামিম ইকবাল তো বলেছেন যে আমরা রশিদ খানের চেয়েও বড় বোলার আমাদের ক্রিকেট ক্যারিয়ারে ফেস করেছি। এই আলোচনাটা আসছে কেন, মানে রশিদ খান, মুজিব? সম্প্রতির সময় সত্যি কথা যে এই দুজন বোলারের নাম বারবার উঠে আসছে এই কারণেই যে আইপিএলে কিন্তু তারা দুজনে কিন্তু খেলেছেন। একজন খেলেছেন পাঞ্জাবের হয়ে, আরেকজন খেলেছেন হায়দ্রাবাদ সানরাইজার হয়ে। তো আইপিএলের পারফরমেন্স, এটা সত্যি কথা, দুজনেরই দুর্দান্ত পারফরমেন্স ছিল। এই পারফরমেন্সের ভিত্তির কারণেই হয়তো বাংলাদেশি ক্রিকেট প্রেমীরা বলেন বা বিশ্বের ক্রিকেট প্রেমীরা বলেন, তারা বাংলাদেশকে নিয়ে বেশি একটু শঙ্কিত হয়তো যে বাংলাদেশি ব্যাটসম্যানরা এই দুজন বোলারকে কীভাবে ফেস করবেন, হয়তো এই কারণেই। আর পক্ষান্তরে আমাদের গণমাধ্যমে সাকিব আল হাসান বা তামিম ইকবাল যে তাদের যে ভাবটা প্রকাশ করেছেন, আমি তাদের দুজনের সাথে একমত। বিকজ আফগানিস্তানে যে দুজনের বলারের নাম রশিদ খান এবং মুজিবের নাম বারবার উঠে আসছে, আমাদের ব্যাটসম্যানরা কিন্তু সত্যি এর থেকে বড় মাপের বোলারদের কিন্তু বিগত দিনগুলোতে কিন্তু খেলে এসেছে, এবং তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন। আপনি যদি র্যাঙ্কিংয়ের কথা বলেন, হ্যাঁ র্যাঙ্কিংয়ের দিক থেকে অবশ্যই আফগানিস্তান হয়তো অনেকটা এগিয়ে টি-20-তে, কিন্তু আপনার ওভারঅল ক্রিকেট এক্সপিরিয়েন্সটা যে দরকার তাদের থেকে কিন্তু বেশি কিন্তু আমাদের প্লেয়ারদের আছে সেটা। এবং আমি বিশ্বাস করি যে মাঠে আফগানিস্তানে যতই মুজিব বলেন, রশিদ খান বলেন, মাঠে কিন্তু আপনার এক্সপিরিয়েন্সটা, আপনার অভিজ্ঞতা, আপনি যে অভিজ্ঞতা অর্জন করেছেন সেটাই কিন্তু মাঠে কিন্তু বেশি কিন্তু প্রমাণ দেয়। আর আমাদের অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড়ের সংখ্যাই কিন্তু আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে বেশি। তো আর শর্টের ফরম্যাটে কিন্তু মুজিব এবং তারা কিন্তু দুজন মিলে হয়তো মাত্র 8 ওভার বোলিং করতে পারবে, কিন্তু বাকি কিন্তু 12 ওভার কিন্তু তখনও কিন্তু রয়ে যায়। তো আমার কাছে মনে হয় আমরা এই দুজনকে নিয়ে এতই যখন বেশি শঙ্কিত বা সংখ্যা প্রকাশ করছেন, হয়তো মাঝে ম্যাচে হয়তো দেখাও যেতে পারে যে এই দুজনকে বাংলাদেশ ব্যাটসম্যানরা বেশি চড়া হয়ে খেলেছেন, হয়তো এরকমভাবে প্ল্যান আসতে পারে। কিন্তু যতটুকু সম্ভব আমার কাছে মনে হয় যে
এই দুজন বোলারকে হ্যাঁ অবশ্যই দেখে খেলা উচিত, কিন্তু বাকি যে 12 ওভার আছে হয়তো সেই 12 ওভার অন্য যারা করবে তাদের উপরে যদি আমাদের ব্যাটসম্যানরা অ্যাটাক করে, আমার কাছে মনে হয় যে বাংলাদেশ অবশ্যই এখান থেকে ক্লিক করবে এবং ভালো কিছু করবে। ওইভাবে কিন্তু গণমাধ্যমে বারবার একই ধরনের জুজু যেটা বলা হয়, যে এই যে মুজিব জুজু, তারপরে আপনার রশিদ জুজু, এটা বারবার এই আলোচনাটা কি আপনার প্লেয়ারদের উপর কোনো প্রভাব ফেলবে না একটু হলেও ফেলে, এটা সত্যি কথা। আমরা কিন্তু অভিজ্ঞতা থেকেই আর কি বলেন, আমরা যদি আজ থেকে আরো 20 বছর পিছিয়ে যদি যাই, আমরা তখন দেখতাম যে অস্ট্রেলিয়ার মাটিতে যারাই খেলতে যেত, সেটা ইংল্যান্ড হোক, সাউথ আফ্রিকা হোক, পাকিস্তান হোক, তারা কিন্তু সিরিজ মানে শুরু হওয়ার আগে, দলটি পৌঁছানোর আগে কিন্তু তারা এমন কিছু বার্তা কিন্তু মিডিয়ার মাধ্যমে অপোনেন্টকে পৌঁছে দিতেন, যেটা কারণে তারা শঙ্কিত হয়ে যেত। হতে পারে যে মুজিব এবং যাকে নিয়ে কথা বলা হচ্ছে রশিদ খান, তাদের দুজনকে নিয়ে এত বেশি কথা গণমাধ্যমে আসছে, হয়তো বাংলাদেশি ব্যাটসম্যানদের ভীতি ধরানো, এরকমটাই তাদের কোনো একটা চ্যালেঞ্জ। তো সেদিক থেকেও হয়তো এটা হতে পারে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে যতটুক যেভাবে তাদের দুজনকে নিয়ে এত বেশি করে হাইলাইটেড হয়ে আসছে মিডিয়াতে, ঠিক তেমনটা এই সিরিজে দেখা যাবে না। আমার কাছে মনে হয় বরঞ্চ প্রেশার কিন্তু তাদের উপরে বেশি, বিকজ তারা কিন্তু র্যাঙ্কিংয়ে এগিয়ে। আমরা যদি র্যাঙ্কিংয়ে যদি আমরা T20 র্যাঙ্কিংয়ে তাদের থেকে অনেকটাই পিছিয়ে, আমরা যদি এখান থেকে হেরেও যাই, আমাদের কিন্তু কোনো ক্ষতি সাধন হচ্ছে না, বরঞ্চ আফগানিস্তানের উপর প্রেশারটা বেশি, বিকজ তারা যদি এখান থেকে হেরে যায়, তারা কিন্তু র্যাঙ্কিংয়ের থেকে একটু নিচে নেমে আসবে। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে অবশ্যই র্যাঙ্কিংয়ের দিক দিয়ে তাকালে আপনি বুঝবেন যে আফগানিস্তানের প্রেশারটাই বেশি, এবং এই দুজন বলার প্রেশারে কতটুকু ক্লিক করতে পারেন, এটাই এখন দেখার বিষয়। T20 ক্রিকেটটা সবসময় বাংলাদেশের জন্য একটা চ্যালেঞ্জ, এটা কি আমরা কি এখন মানে শিখে উঠতে পারছি না কেন জিনিসটা, নাকি এটা কোনো মানে এটা খুবই কঠিন বাংলাদেশের জন্য, এরকম কোনো ব্যাপার নাকি আপনি ঠিক সেটা নয় যে না খুব কঠিন সেটা নয়। বাংলাদেশ T20 ম্যাচ আমরা খেলছি, কিন্তু খুব যে বেশি ম্যাচ খেলছি সেটাও কিন্তু না। আমার দেশের মাটিতে কিন্তু একমাত্র কিন্তু বিপিএল ছাড়া আমরা কোনো কিন্তু T20 ম্যাচ খেলার কিন্তু সুযোগটা পাই না। তো সেদিক থেকে আমাদের প্লেয়াররা কিছুটা অভিজ্ঞতা থেকে একটু পিছিয়ে, এবং T20 ফরম্যাটে যে ধরনের আপনার অ্যাগ্রেসিভ বা যে ভূমিকাটা থাকে, আমাদের দেশে কিন্তু হার্ড হিটার ব্যাটসম্যানের সংখ্যা কিন্তু সত্যিই কিন্তু কম। আমরা যদি আমাদের ওপেনার ব্যাটসম্যানের দিকে তাকিয়ে দেখি, তামিম আজ থেকে কিন্তু 15 বছর আগে তিনি কিন্তু হ্যাঁ উইকেটে নেমেই কিন্তু বলের উপর চড়া হয়ে কিন্তু খেলতেন, কিন্তু সম্প্রতি সময় কিন্তু তিনি যথেষ্ট ম্যাচিউরড, এবং তিনি কিন্তু সেরকম কিন্তু ধরনের তার ব্যাটিং আক্রমণাত্মক যে ভাবটা সেই জিনিসটা কিন্তু নেই। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে আমরা হার্ড হিটিং T20-তে যে জিনিসটার দরকার, পাওয়ার ক্রিকেট, সেই পাওয়ার ক্রিকেটের থেকে আমরা অনেকটাই পিছিয়ে, এবং হয়তো সুদূর ভবিষ্যতে আমরা যদি কোনো দিন এরকম পাওয়ার ক্রিকেট খেলা স্টার্ট করি বা এই চ্যালেঞ্জটা নেওয়া শিখতে পারি, হয়তো বা আমরা ভালো কিছু করতে পারবো। কিন্তু একেবারেই যে আমরা T20-তে খারাপ দল তা কিন্তু নয়। আমরা কিন্তু বিগত দিন ইনফ্যাক্ট সর্বশেষ আমাদের সিরিজে নিদাস ট্রফিতে কিন্তু দেখলে ফাইনালে যায়, তো সেখানেও কিন্তু বিরাট বড় চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। দলই ছিল মাত্র 3টা, ভারত, শ্রীলঙ্কা এবং বাংলাদেশ। নো ডাউট যে শ্রীলঙ্কা বাংলাদেশের থেকে অনেক বেটার সাইড, নিজেদের মাঠে তাদেরকে আমরা হারাতে পেরেছি, বা যেরকম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ আমরা তৈরি করতে পেরেছিলাম। তো বাংলাদেশ যদি এরকম প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে, নো ডাউট যে বাংলাদেশ অভিজ্ঞতা দিয়ে হয়তো ম্যাচ জিতে যেতে পারবে আফগানিস্তানের সাথে। তো দেরাদুনে খেলা আপনার এটা একটা ফ্যাক্টর, এটা নতুন উইকেট, নতুন মাঠ, এটা অবশ্যই প্রভাব পড়বে শুধু বাংলাদেশের উপরে না, আমার কাছে মনে হয় দু দলের উপরে। আফগানিস্তানের জন্য তো এটা হোম গ্রাউন্ড, আফগানিস্তানের জন্য হোম গ্রাউন্ড, কিন্তু তারপরও ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু এই মাঠে এখন পর্যন্ত কিন্তু মাঠে গড়ায়নি। তো সেদিক থেকে বলা যেতে পারে যে একদম আনকোরাই বলা যেতে পারে, যদিও আফগানিস্তানের হোম গ্রাউন্ড এবং তাদের প্র্যাকটিস করার অভিজ্ঞতা এই মাঠে আছে, এবং প্র্যাকটিস ম্যাচ যেগুলো বলি আমরা, প্র্যাকটিস ম্যাচও সেখানে খেলার অভিজ্ঞতা আছে, কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচের অভিজ্ঞতা কিন্তু একেবারেই নেই এই মাঠে খেলার। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে দু দলের উপর একটা প্রেশার থাকবে, একেবারেই অচেনা একটা পরিবেশ, এবং উইকেট কী ধরনের আচরণ করবে হয়তো প্র্যাকটিস ম্যাচ থেকে কিছুটা হয়তো অভিজ্ঞতা বাংলাদেশ দল পেয়েছে, কিন্তু তারপরে আমি গণমাধ্যমে যতটুকু দেখতে পেয়েছি উইকেটে যথেষ্ট পরিমাণে বাউন্স নাকি থাকবে, এবং স্পিনারদের যেখানে যে উইকেটে বাউন্স থাকে স্পিনারদের সেই উইকেটে কিন্তু আমার কাছে মনে হয় টার্নিংটা একটু কম পায়, কিন্তু তারপরেও যে খুব খারাপ হয় স্পিনারের জন্য তা নয়। কিন্তু বাংলাদেশের অপর দিকে বাংলাদেশের ব্যাটসম্যানরাও কিন্তু খুব ভালো ফর্মে আছে। আমার কাছে মনে হয় নিদাস ট্রফির পর থেকে যদি আমি দেখি সবাই কিন্তু ভালো ছন্দেই আছেন, সেটা বলা যেতে পারে। তো এখন চ্যালেঞ্জিং বিষয় যে ব্যাট বলে যত পর্যন্ত মাঠে না গড়াবে সেটা বলা মুশকিল, কিন্তু তারপরে আমার কাছে মনে হয় যে দুজনের জন্যই এখন স্টেজ ওপেন, ব্যাট বলের লড়াই যারা ভালো করবে অবশ্যই তারা জিতবে। আপনি বলছেন আমাদের ব্যাটসম্যানরা খুব ভালো ফর্মে আছে, এটা কি মানে কতটা ভালো ফর্মে আছে? আমি
এর পরে তো তেমন নিদাস ট্রফি খেলা হয়নি। তামিম আপনার বিশ্ব একাদশের বিপক্ষে ওনার খেলা তো খুব একটা মানে আশা জাগাতে পারলো না আমাদের, মানে 8 বলে 2 রান, এটা কি একটু সেটব্যাক করবে না? আমার কাছে মনে হয় না, বিকজ টোটাল সিনারিওটাই কিন্তু ভিন্ন, কারণ সেটা ছিল একটা বিশ্ব একাদশ, একটা ডিফারেন্ট একটা সাইড। তিনি যখন ড্রেসিং রুমে ঢুকেছেন তার সামনে যে কতগুলো প্লেয়ার ছিল সবাই কিন্তু অপরিচিত, যদিও তারা একে অপরের পক্ষে খেলেছেন অনেক সময়, কিন্তু এক স্বদেশী না, প্লাস ড্রেসিং রুমটাই তাদের অপরিচিত মনে হয়, তো এনভায়রনমেন্টটা তখন চেঞ্জ হয়ে যায়। কিন্তু এখানে যখন তামিম ইকবাল যখন টিমে যখন ঢুকবেন, ড্রেসিং রুমে যখন সব তার সব প্লেয়ারদের যখন দেখবেন যে না একই দেশ, একই জার্সি পরা, বাংলাদেশের সবাই একইভাবে বাংলাদেশ দলের হয়ে মাঠে নামছে, তখন কিন্তু সিনারিওটা কিন্তু একেবারে কিন্তু চেঞ্জ হয়ে যায়। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে খারাপ ফর্মে আছেন বা লাস্ট ম্যাচ তামিম 8 বলে 2 রান করেছেন, খুব একটা প্রভাব পড়বে আমার কাছে বলে মনে হয় না। আর নিদাস ট্রফির পরপরই কিন্তু আমাদের দেশের খেলোয়াড়রা কিন্তু বাংলাদেশ কিন্তু বিসিএল কিন্তু চলছিল, বিসিএলে কিন্তু সবাই কিন্তু যারা দলে আছেন ব্যাটসম্যান হিসেবে সবাই কিন্তু রানের ভিতরেই ছিলেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যদিও বিসিএল 4 দিনের ম্যাচ ছিল, কিন্তু তারপরেও ব্যাটসম্যানরা ছন্দে থাকাটাই আমাদের কাছে ইতিবাচক দিক, তো সেভাবেই দেখা উচিত। এবং সবাই খুব ভালো ফর্মে ছিল বিদায় কিন্তু তাদেরকে দলে সিলেকশনে কিন্তু আনা, তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে ব্যাটসম্যানরা ভালোই ফর্মে আছে। যদি কিনা বাংলাদেশ অবশ্যই টি-20 রানের খেলা এবং ব্যাটসম্যানদের অবশ্যই রান করা উচিত, যদি কিনা আমরা 170+ করতে পারি, নো ডাউট যে আমাদের কাছে ম্যাচ ইজি হয়ে যাবে। তা আজকে এই যে যেহেতু দেরাদুনের নতুন উইকেট, নতুন পরিবেশ, এখানে দুই দলই ইনিশিয়ালি একটা একই ধরনের একটা জায়গা থেকে খেলবে, তো আমরা সবসময় যে কোনো ইন্টারন্যাশনাল ম্যাচে স্পিনিং উইকেট চাই, স্পিনিং ট্র্যাক চাই, একটু স্লো, মানে একটু লো হবে বাউন্স, এরকম উইকেট চাই। তো এখানে তো দেখা যাচ্ছে যে আমাদের একটু ট্রিকি, যে আফগানিস্তান ওই জায়গায় সুযোগ সুবিধা নিয়ে নেবে, তাদের 2 ভালো স্পিনার আছে এই ইয়েতে। এখন মানে বাংলাদেশের কেমন উইকেট বাংলাদেশ এক্সপেক্ট করবে আজকের এই ম্যাচ থেকে? আমার অভিজ্ঞতা যতটুকু বলে যে আপনি যে দেশেই খেলতে যাবেন না কেন, স্বাগতিক দেশ কিন্তু গ্রাউন্ডের এই পিচের ফ্যাসিলিটিটা নিয়েই থাকে। আমার কাছে মনে হয় যে আফগানিস্তানও যে সে ফ্যাসিলিটিটা নেবে এটাই স্বাভাবিক, যদিও কিনা ভেন্যু তাদের দেরাদুনে, দেশটিও ভিন্ন, তো কিন্তু তারপরেও আমার কাছে মনে হয় যে স্বাগতিক হিসাবে তারা কিছুটা বেনিফিট অবশ্যই উইকেট থেকে পাবে। এবং এখন উইকেটে দেখার সময় যে উইকেটে কতটুকু টার্ন থাকবে, যদিও কিনা আমরা কিন্তু গণমাধ্যমে আমরা দেখতে পেয়েছি যে উইকেট নাকি বেশ বাউন্সি, এবং এটা ঠিক যে সেখানকার মাটি কিন্তু যথেষ্ট পরিমাণ শক্ত হয় দেরাদুনের। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে একটু হলেও পেস বলার একটু সহায়ক হয়তো পাবেন, যদিও সুইং হয়তো থাকবে না, কিন্তু বাউন্স যথেষ্ট ভালো থাকবে। বাউন্স থাকা মানে কিন্তু উইকেটে রান আসা, আর ব্যাটসম্যানরা চায় যে উইকেটে ট্রু বাউন্স থাকুক এবং ব্যাটসম্যানরা যাতে শর্টস খেতে পারে। তো সেদিক থেকে আমি এতটুকু বলতে পারি যে ব্যাটসম্যানদের ফেভারে উইকেট থাকবে, এবং স্পিনে নো ডাউট যে আপনার যে মানের রাশিদ খান এবং মুজিব যে মানের বোলার, তারা যে কোনো উইকেট থেকে টার্ন আদায় করে নিতে সম্ভব। অপরদিকে বাংলাদেশের স্পিনারে যে খুব একটা বেশি খারাপ তাদের তুলনায় সেটা কিন্তু নয়। আমাদের দলে কিন্তু বিশ্বের সব ধরনের ক্রিকেটের সেরা মানের স্পিনার অলরাউন্ডার কিন্তু আমাদের দলে কিন্তু আছে। তো সাকিবের সাথে আমি যদি দুজনকেই তুলনা করি, তারা কিন্তু সাকিবের থেকে অনেকটাই কিন্তু পিছিয়ে থাকবেন, বিকজ অফ সাকিব 3 ফরম্যাটে লাস্ট 5 years হি ইজ পারফর্মিং, যেখানে কিনা আপনার মুজিব এবং রাশিদ খান মাত্র এক আইপিএলেই আপনার দ্বিতীয় আইপিএল টি-20 তাদের সাফল্য। তো সেদিক থেকে কিন্তু আমাদের সাকিব আল হাসান অনেক কিন্তু এগিয়ে। তো আমার কাছে মনে হয় না যে খুব একটা বেশি সমীহ জাগাতে পারবে আমাদের ব্যাটসম্যানের কাছে এই 2 বলার, যা কিনা তারা করে দেখাতে পেরেছেন আইপিএলে, সেই জিনিসটাই এখানে পারবেন আমার কাছে মনে হয়। আপনার মানে অভিজ্ঞতা থেকে যে আমাদের কম্বিনেশন কেমন হওয়া উচিত, কয়টা ব্যাটসম্যান থাকা উচিত, কয়টা স্পিনার থাকা উচিত, কয়টা ফাস্ট বোলার থাকা উচিত, বা এরকম মানে কি ধরনের? আমরা সাধারণত দেখা যায় যে অনেক সময় আমরা টি-20 ক্রিকেটে কুশনটাকে বেশি মানে কুশন রাখি, বেশি ব্যাটসম্যান খেলাই, একটু বলার কমায় দিই। তো আজকের আফগানিস্তানের এগেনস্টে আমাদের ওই কম্বিনেশনটা কেমন হবে, মানে আপনার দৃষ্টিতে বা আপনার পছন্দনীয় কম্বিনেশনটা কেমন? এটা জাস্ট একদমই আপনার ব্যক্তিগত, এটা আমার ব্যক্তিগত মতামত। আমার কাছে মনে হয় যে বাংলাদেশ 2জন স্পিনার 2জন ফাস্ট বোলার নিয়ে খেললে আমার কাছে মনে হয় যে এই 4জন মেইন বোলার যদি থাকে, আর পাশাপাশি যদি 5 নম্বর বোলার যদি আমার ইউজ করতে হয়, সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ আছে, সৌম্য আছে, সৈকত আছে, আমি এই 3জনকে হয়তো ইউটিলাইজ করে আমি হয়তো 4টি ওভার মেকআপ করতে পারবো। কিন্তু আমি পক্ষপাতী যে 2জন সিম বোলার এবং 2জন স্পিনার যদি খেলেন, তাহলে হয়তো বা বাংলাদেশের জন্য এই ম্যাচটা সুবিধা হবে। আপনার ফাস্ট বোলার প্রসঙ্গ যখন আসলো, তখন আমাদের
একটা বড় সেটব্যাক হয়ে গেছে যে মুস্তাফিজকে আমরা পাচ্ছি না। এটা কি খুব বড় প্রভাব ফেলবে আমাদের পেস বোলিং অনেকদিন ধরে ক্লিক করছে না? অফকোর্স এর একটা বিরাট একটা প্রভাব ফেলবে যে মুস্তাফিজের মতো বোলারকে আমরা মিস করছি এই ট্যুরে। তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আফগানিস্তান কিছুটা একটু এগিয়ে থাকবে, যেহেতু মুস্তাফিজ কিন্তু বিগ একটা চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ সারা বিশ্ব এখন মুস্তাফিজকে জানে যে মুস্তাফিজের কাটারটাই বিধ্বংসী। তো যেখানে কিনা মুস্তাফিজের কাটার নিয়ে সব ব্যাটসম্যানরা শঙ্কিত, সেখানে যদি তার অনুপস্থিতি থাকে তো অপোনেন্টের ব্যাটসম্যান যারা থাকেন তাদের জন্য অনেকটাই কিন্তু পোয়া বড়। তো সেদিক থেকে আমি বলবো যে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে না মুস্তাফিজ এই সিরিজে খেলতে পারছেন না, কিন্তু খুব একটা খেললেও যে তিনি খুব একটা ডিফারেন্স করে দিতে পারতেন হয়তো বা পারতেন, কিন্তু আমার কাছে যতদূর মনে হয় যে এই সিরিজটা সম্পূর্ণ চ্যালেঞ্জিং হবে স্পিনারদের, বিকজ তারাও উইকেট আমার কাছে মনে হয় যে স্পিনারদের নিয়েই বানাবেন এবং বাংলাদেশের স্পিনাররাও যথেষ্ট পরিমাণ ভালো করতে হবে এই সিরিজটা যদি আমরা জিততে চাই। ওভারঅল আমার কাছে মনে হয় যে পেস বোলারদের থেকে স্পিনারদের এই চ্যালেঞ্জিংটা বেশি থাকবে এই সিরিজে। তো পেস বোলিং প্রসঙ্গে রুবেলের প্রসঙ্গটা একটা আনি, যা নিধাস ট্রফির ফাইনালে রুবেলের একটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার, খুব ভালো বোলিং উনি ফাইনালে করেছিলেন। তো কিছুদিন আগে আমাদের কোচ এই সিরিজে আমাদের ভারপ্রাপ্ত হেড কোচ কোর্টনি ওয়ালশ বলেছেন যে ওই যে বাজে স্পেলটা আর কি, ওখান থেকে রুবেল অনেক কিছু শিখেছেন, ভবিষ্যতে এগুলো কাজে লাগতে পারে। তো রুবেল একটা বড় ফ্যাক্টর হতে পারে যদি উইকেটে বাউন্স থাকে বা অফকোর্স যদি পেস বোলারদের উপযোগী হয়। অভিজ্ঞতার দিক থেকে আমার কাছে মনে হয় যে রুবেলকে যে পরামর্শটি দিয়েছেন বা গণমাধ্যমে কোর্টনি ওয়ালশ যে কথাটি বলেছেন যে সেই অল্প স্পেলে যে স্পেলটা তিনি খারাপ করেছিলেন নিদাস ট্রফিতে, সেখান থেকে তিনি অভিজ্ঞতা অর্জন করেছেন। দ্যাটস ট্রু। এখন সেই অভিজ্ঞতাটা এখানে কতটুকু কাজে লাগাতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয়। আমি বিশ্বাস করি যে রুবেলের যে ধরনের অভিজ্ঞতা আছে পূর্বের, তিনি কিন্তু ওয়ার্ল্ড বিশ্বকাপে কিন্তু ভালো কিন্তু করেছিলেন, অস্ট্রেলিয়াতে যখন বিশ্বকাপ হলো তখন কিন্তু তিনি বাংলাদেশ দলকে কিন্তু জয়ের কাছাকাছি কিন্তু তিনি কিন্তু পৌঁছে দিয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে। তো এই ধরনের অভিজ্ঞতা তার আছে, আর এই ধরনের অভিজ্ঞতা থাকলে নো ডাউট যে আপনি আফগানিস্তানের মতো এরকম আমাদের থেকে হয়তো র্যাঙ্কিংয়ে কিছুটা এগিয়ে কিন্তু সমমানের দলই কিন্তু আমরা, এই ধরনের দলের বিপক্ষে যখন আপনি ওই অভিজ্ঞতাগুলো ঢেলে দিবেন, নো ডাউট যে আপনি কিন্তু আপনার টিমের হয়ে এবং টিমের সকল খেলোয়াড়কে কিন্তু একই সাথে কিন্তু বুস্ট আপও কিন্তু করছেন। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে রুবেল হোসেনের এই অভিজ্ঞতাটা অনেক কাজে দিবে। শুধু রুবেল হোসেনই নয়, বাংলাদেশ দলে যারা অভিজ্ঞতা সম্পন্ন খেলোয়াড় আছেন সকল খেলোয়াড়ই যদি তাদের অভিজ্ঞতাটা যদি ঢেলে দেন অন্তপক্ষে এই সিরিজটাতে, অবশ্যই এখান থেকে ভালো কিছু করা সম্ভব। আমাদের দীর্ঘদিন ধরে হেড কোচ নাই, একটা বড় সমস্যা, মানে এটা হেড কোচ খুঁজে পাচ্ছি না বা অন্য নানা কারণেই হেড কোচকে আমরা পাচ্ছি না। তো আপনি একজন ক্যারিবীয়র অধীনে আপনি ছিলেন, গর্ডন গ্রিনিচ, এটা তো একটা বড় ইতিহাস। কোর্টনি ওয়ালশ যদি বাংলাদেশের হেড কোচ হিসেবে দায়িত্ব পালন করেন, সেটা কতটা পার্থক্য তৈরি করবে কোচ হিসেবে? আমার কাছে মানে উনি কিন্তু মানে একজন খুব ভালো ব্যাটসম্যান ছিলেন না কখনোই, না এটাও কিন্তু একজন খুব অভিজ্ঞ প্লেয়ার ছিলেন, কিন্তু এটাও কিন্তু সত্যি যে একজন ফাস্ট বোলার যে একজন ভালো কোচ হতে পারবে না বা একজন ব্যাটসম্যান যে একজন ভালো কোচ হতে পারবে সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। কোর্টনি ওয়ালশ কিন্তু এই ওয়েস্ট ইন্ডিজ দলে কিন্তু অধিনায়কে ছিলেন, তো তার অধিনায়কও ওয়েস্ট ইন্ডিজ যথেষ্ট ভালো ক্রিকেট খেলেছে। তো এক্সপিরিয়েন্সের দিক থেকে আমার কাছে মনে হয় যে কোর্টনি ওয়ালশ নো ডাউট যে তিনি হাই প্রোফাইল একজন কোচ। আর আমরা যদি এরকমভাবে তিনি বোলিং কোচ, তাকে কোচ বানানো হয়েছে, এটা কতটুকু বাংলাদেশ দলের জন্য উপযোগী হবে, আমরা যদি এভাবেই দেখি আমার কাছে মনে হয় যে তাহলে আমরা ভুল করব। তার এক্সপিরিয়েন্স থেকে আমাদের দেশের ছেলেদের কিন্তু তিনি শেখাচ্ছেন। অ্যাজ এ বোলার হিসাবে বোলাররা ব্যাটসম্যানদের কী সব ভুলগুলো করতে পারে এটা কিন্তু বোলারদের কিন্তু ভালো করে জানা আছে। তিনি সেই জিনিসগুলো যদি আমাদের ব্যাটসম্যানকেও ধরেই দেন, তিনি তো ব্যাটসম্যানদেরও কোচ। তাহলে মানে যে মানুষটা টেস্টে 500 প্লাস উইকেট আছে, 500 প্লাস উইকেট, সে তো ব্যাটসম্যানদের দুর্বলতা সবচেয়ে ভালো বুঝবে, সে সবচেয়ে ভালো বুঝবে। আর তিনি যদি ব্যাটসম্যানদের এই সব পরামর্শগুলো দেন তাহলে তিনি ব্যাটসম্যানদেরও কোচ। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে তাকে এইভাবে বিবেচনা না করে তিনি একজন ফুলি অফিসিয়ালিভাবে এখন এই ট্যুরের জন্য তাকে হেড কোচ দেওয়া হয়েছে, আমাদের সেভাবেই মেনে নেওয়া উচিত। এবং তিনি কিন্তু ভালোও করেছেন, নিদাস ট্রফিতে তিনি ভালোও করেছেন। আর কোচ আমার কাছে মনে হয় যে আপনার ক্রিকেটে খুব একটা বেশি মাঠে গিয়ে যে খেলে দিতে পারবেন সেটাও কিন্তু নয়, তিনি গেম প্ল্যানে 6 এগিয়ে দিতে পারবেন, কিন্তু খেলবেন কিন্তু মাঠে কিন্তু 11 জন প্লেয়ার। তার সেই প্ল্যানটা কিভাবে মাঠে কার্যকর করবে বা কতটুকু তার কথা মেনে চলে সেই প্ল্যানটা সুসম্পন্ন করতে হবে সেটাই কিন্তু দেখার বিষয়। তো আমার কাছে মনে হয় যে সব কোচদেরই একটা ছক থাকে, একটা সুন্দর একটা গোছানো একটা প্ল্যান থাকে। সেরকম আফগানিস্তানের বিপক্ষেও ইতিমধ্যে আমি বিশ্বাস করি যে কোর্টনি ওয়ালশ এবং তার
সহকারী যারা আছেন তারা একটা সুন্দর একটা প্ল্যান অবশ্যই তারা এঁকেছেন, যে কীভাবে তাদেরকে পরাজয়ের যে প্ল্যানটা তারা অবশ্যই এঁকেছেন। এবং আমি বিশ্বাস করি যে আমাদের ছেলেরা যদি সেই প্ল্যান অনুযায়ী যদি খেলতে পারে এবং তাদের সামর্থ্য সেরাটা যদি ঢেলে দিতে পারে, অবশ্যই এখান থেকে আমাদের ভালো কিছু করা সম্ভব। কবির ভাই, আজকে আমরা অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনি কষ্ট করে আমাদের এখানে এসেছেন, সেজন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। সুধী দর্শক মণ্ডলী, আর কিছুক্ষণ পরেই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট দলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ।